আধুনিক প্রযুক্তির এই যুগের সর্বশেষ সংযোজন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, যা ভবিষ্যতে নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে। ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা জয় জয়কার দেখা যেতে শুরু করেছে। চলুন একটা ভিডিও দেখাই আপনাকে। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কোথাকার ড্রোন ফুটেজ একদমই না। এটা কোথাকার কোনো জায়গার কোনো স্থানের কোনো একটা ভিডিও না, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থ্রু একটা ভিডিও। এরপরে ভিডিওটা দেখুন। এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? এখানে মনে হচ্ছে যেন একটা সত্যি একটা কেউ এই ভিডিওটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এআই টেকনোলজি থ্রু এই ভিডিওটা। পৃথিবী তার 450 কোটি বছর ইতিহাসে বহু উত্থান পতনের পর্যায়ে পার করে এসছে। প্রাগৈতিহাসিক কালের দানবীয় ডাইনোসর থেকে গুহাবাসী মানুষের শিকার পর্ব, সব কিছুরই জ্বলন্ত সাক্ষী সে। মানবজাতি সংঘবদ্ধ হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সুসংগঠিত সভ্যতা গড়ে তুলে যখন লিপি আবিষ্কার করলো, তখনই তারা প্রাগৈতিহাসিক যুগ থেকে লিখিত ইতিহাসের যুগে প্রবেশ করলো। সেই থেকে শুরু ক্রমশ উত্তরোত্তর উন্নতি এবং বিকাশ লাভ, যার ফল হিসাবে আজকের আধুনিক প্রযুক্তির এই যুগ। আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা যত প্রকার ভেলকিবাজি দেখিয়ে মানুষকে বিস্ময়ে হতবাক করেছে, তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিত্রশিল্প বা এআই জেনারেটেড আর্টের নাম উঠে আসবে অবধারিতভাবেই। সম্প্রতি কলোরাডো স্টেট ফেয়ার নামে এক বার্ষিক চিত্রকর্ম প্রতিযোগিতায় জ্যাসন এম অ্যালেনের আঁকা থিয়েটার ডো অপেরা স্পেশাল নামে একটি রঙিন চিত্র ডিজিটাল আর্টস ক্যাটাগরিতে প্রথম হয়। পেশায় জ্যাসন অ্যালেন হলেন একজন ভিডিও গেম ডিজাইনার, যিনি পুরস্কার স্বরূপ এর থেকে $300 জিতে নিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই চিত্রটি নির্মাণে তিনি কোনো ডিজিটাল ক্যামেরা বা কোনো ইমেজ ক্রিয়েশন সফটওয়্যারের সাহায্য নেননি। সেটি ছিল সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বানানো এক পেন্টিং। মূলত এই ঘটনার পর থেকেই এআই জেনারেটেড আর্ট পেন্টিং নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি হয়। অতীতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি গত বাঁধা কিছু জিনিস, যেমন দাবা খেলা, গাণিতিক সমস্যা সমাধানের মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং গবেষণা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানো থেকে শুরু করে বিভিন্ন জটিল রোল নির্ণয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে দারুণ সাহায্য করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ইমেজ তৈরির ক্ষেত্রে টেক্সট কমান্ড নেওয়া শব্দগুলোকে ইন্টারনেটে থাকা অনুরূপ বিকল্প ইমেজের সাথে মিলিয়ে কিছু ধাঁচের ইমেজগুলোকে বের করা হয়। তারপর সেগুলো থেকে কমান্ডে উল্লেখিত সাবজেক্ট এক্সট্র্যাক্টের একসাথে মার্জ করে প্রজেক্ট করা হয়। এবার আলোচনা করা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিত্রশিল্পের অতীত নিয়ে। শুরুর দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যক্ষমতা ছিল সীমিত। এটা তখন শুধু এলোমেলো তথ্য থেকে, আনরেকগনাইজড ডেটা থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করে সেগুলোকে শ্রেণী অনুযায়ী সাজাতে পারত। 1967 সালে জার্মান গণিতবিদ বিজ্ঞানী ফ্রেডার নেক সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নামে 12টি ছবি তৈরিতে সক্ষম হন। তবে এগুলো ছিল বিভিন্ন জ্যামিতিক আকৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ছবি তৈরির বিষয়টিতে আংশিক সাফল্য আসে 70-এর দশকে। সে সময়ে কম্পিউটার এডেড ডিজাইন, যেটাকে সিএডি বলে, এর মাধ্যমে 3D শেপ তৈরি করা যেত। এআই জেনারেটেড আর্টের পথ চলাকে আরও সামনে এগিয়ে নিতে 1973 সালে ব্রিটিশ আর্টিস্ট হ্যারল্ড কোহেন অ্যারন নামে একটি কম্পিউটার প্রোগ্রাম বা অ্যালগরিদম ডেভেলপ করেন। এই অ্যালগরিদম ব্যবহার হ্যান্ড ড্রয়িং করা যেত, যা ছিল সাধারণ এবড়ো খেবড়ো প্যাটার্নের। সময়ের সাথে অ্যারনকে অধিক প্রোগ্রাম কনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে আরও ডেভেলপ করা হয়, যাতে এটি আরও জটিল বস্তু আঁকতে পারে। 21 শতাব্দীর শুরুর দিকে মেশিন লার্নিংয়ের মাধ্যমে ইমেজ থেকে সাবজেক্ট এক্সট্র্যাক্ট করার মডিউল নিয়ে কাজ শুরু করেন বিশ্লেষকরা। সেই প্রেক্ষিতে 2014 সালের জুন মাসে ইয়ান গুডফেলো এবং তার সহকর্মীরা জেনারেটিভ অ্যাডভার্সাল নেটওয়ার্ক, যেটাকে GAN নামে এক মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক অবমুক্ত করেন। এই ফ্রেমওয়ার্ক দুটি নিউরাল নেটওয়ার্কে প্রসেস করে ইমেজ এবং ভয়েস জেনারেট করতে পারত। এছাড়াও ভ্যারিয়েশনাল অথেনকোড ও ডিফিকেশন মডেল নামে আরও দুটি ইমেজ প্রসেসিং সিস্টেম রয়েছে।
ক্যাথরিন প্রসন নামে একজন আর্টিস্ট ডিফিউশনাল মডেলের সহায়তায় ক্লোজ টু টেক্সট ইমেজের লেয়ার ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করার পদ্ধতি ডেভেলপ করেন, যেখানে আর্ট স্টাইল এবং অন্যান্য ভেরিয়েবল উল্লেখ করা হতো। এজন্য তিনি সাহায্য নিয়েছিলেন কনস্ট্রাকটিভ ল্যাঙ্গুয়েজ ইমেজ প্রিন্ট ট্রেনিং বা CLIP এর, যার মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ইমেজের অল্টারনেটিভ টেক্সট থেকে ডেটা নিয়ে ক্লিপকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঘাঁটাঘাঁটি করা ডেভেলপাররা তখন ক্যাথরিনের কোডগুলোতে তাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন আনেন। পরে তা ক্লিপের সংযুক্ত করে বিভিন্ন নামে রিলিজ দেওয়া হয়। এসব দেখে হাত পা গুটিয়ে বসে থাকেনি টেক জায়ান্ট গুগলও। গুগলের প্রকৌশলী আলেকজান্ডার মডফিনসেভ 2015 সালে কম্পিউটার ভিশন প্রোগ্রাম গুগল ডিপ ড্রিম রিলিজ করেন। ডিপ ড্রিম নাম দেওয়ার কারণ হচ্ছে এর অ্যালগরিদম ব্যবহার করে স্বপ্নের মতো হ্যালোসিজনিক ইমেজ তৈরি করা যেত। পরবর্তীতে নিউরাল স্টাইল ট্রান্সফার নামে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভব ঘটায় প্রকৌশলীরা, যা অনলাইন জগতে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। 2009 সালে দিস পারসন ডাজ নট এক্সিস্ট নামে এক ওয়েবসাইট লঞ্চ করা হয়, যেখানে জেনারেটিভ অ্যাডভার্সাল নেটওয়ার্ক এমন সব মানুষের মুখাবয়বের ছবি তৈরি করত বাস্তবে যাদের কোনো অস্তিত্বই ছিল না। 2021 সালের মে মাসে GAN উন্নত সংস্করণ হিসাবে ডিফিউশন মডেলে ব্যবহার শুরু হয়। ডিফিউশন মডেলের সাথে GAN এর মূল পার্থক্য ছিল এটা GAN কমান্ডের সাথে শতভাগ সাদৃশ্যপূর্ণ ছবি তৈরি করতে না পারলেও ডিফিউশন মডেলে কমান্ডে উল্লিখিত সাবজেক্টকে ধাপে ধাপে সেট করে ডিন ইয়েজিংয়ের মাধ্যমে একদম পরিষ্কার এবং বাস্তব ছবি তৈরি করতে পারত। AI জেনারেটেড আর্টের জগতে বৈপ্লবিক পরিবর্তন আসে যখন ক্লিপ এর ডিফিউশন মডেলের মিশেল OpenAI ক্লিপ ডিফিউশন রিলিজ দেওয়া হয়। সময়ের সাথে সাথে ক্লিপ ডিফিউশনের উন্নত সংস্করণ যেমন ডিসকো ডিফিউশন, জ্যাক্স ডিফিউশন, ল্যাটেন ডিফিউশন, সেন্টিপ্যাড ডিফিউশন ইত্যাদি ডেভেলপ করেন প্রকৌশলীরা। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা কুড়িয়েছে ডিসকো ডিফিউশন, কারণ এই মডিউলে তৈরি আর্টের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে সিংহভাগ। ব্যবহারকারীর কমান্ড অনুযায়ী ইমেজ আউটপুট দেওয়া হয়, যেমন আর্ট স্টাইল কেমন হবে, ছবির আয়তন কেমন হবে ইত্যাদি। জ্যাক্স ডিফিউশন জ্যামিতিক আকৃতিগুলোকে সহজেই ফুটিয়ে তুলতে পারত। সেন্টিপেড ডিফিউশন হলো ডিসকো ডিফিউশন এবং ল্যাটেন ডিফিউশনের সমন্বয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাকে আরও পরিষ্কারভাবে তুলে ধরত। OpenAI 2021 সালের 5 জানুয়ারি ডেল লঞ্চ করে, যখন প্লেন টেক্সট কমান্ডের উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইমেজ জেনারেট করা যেত। ডেল কতটা বাস্তবিক ছবি জেনারেট করতে পারছে সেটা থেকেও গুরুত্বপূর্ণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সে টেক্সট কমান্ডগুলো কতটা নিখুঁতভাবে বুঝতে পারছে। কিছুদিন আগে কল্পনার ছবিকে মিনিটের মধ্যে বাস্তবে রূপ দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার বট মিডজার্নি AI, যা ডিসকর্ড সার্ভারে সবার জন্য মডিউল ওপেন করে দিয়েছিল। ওখানে প্রতিটি কমান্ডের জন্য ভিন্ন ভিন্ন সংস্করণের 4টি ইমেজ তৈরি হয়। ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী সংস্করণ বেছে নিতে পারত। এছাড়াও এতে 1654 বাই 1664 পিক্সেলের বড় একটি ইমেজের আউটপুট ভেরিয়েন্ট তৈরি করে। লাইট আপস্কেল রেডোর মতো সুবিধাও পাওয়া যেত। বিনামূল্যে একটি অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 25টি কমান্ড দেওয়া যেত। এতে বেসিক মেম্বারশিপ চার্জ প্রতি মাসে $10 করে কাটতো, যেখানে ইমেজ জেনারেট করা যাবে 900টি। এছাড়াও স্ট্যান্ডার্ড মেম্বারশিপের জন্য পকেট থেকে প্রতি মাসে খরচ করতে হতো $30, যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড কাজ করতে পারবে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্ল্যাটফর্ম যে কোনো অ্যাবিউজ, ভায়োলেন্ট কমান্ড প্রভাব ফেলবে ডিস্টার্বিং কোনো ইমেজ তৈরি করা সম্ভব হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড আর্ট আরও যে কারণে আলোচনা সমালোচনার অঙ্গনে জায়গা করে নিয়েছে তা হলো ডিপ ফেক ভিডিও। জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ থেকে ব্যারাক ওবামা
অনেকের চেহারা দিয়ে ডিপ ফেক ভিডিও বানানো হয়েছিল এবং সেগুলো ভাইরাল হয়েছিল। ভিডিওতে টম ক্রুজ টিকটকে কিংবা বিশ্বখ্যাত র্যাপার স্নুপ ডুগকে টেরট কার্ড রিডিংয়ে দেখা গেছে, যা বাস্তবে কখনোই ঘটেনি। যদিও এগুলো সাংঘাতিক এবং বিতর্কের জন্য জন্ম নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল এই জগৎ ওপেন সোর্স হবার দরুন কোডিং জ্ঞান সম্পন্ন যে কেউ ইচ্ছামতো এর ডেটা ম্যানুপুলেশনের সক্ষমতা রাখে। সেজন্য বারবার আঙুল উঁচিয়ে এর দিকে অনুযোগের সুর তুলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পেশাগতভাবে যুক্ত থাকা টেক কোম্পানিগুলি। এসব রিসোর্সকে নির্দিষ্ট একটা গণ্ডিতে আবদ্ধ করে রাখা ব্যবসায়িক দিক থেকে কতখানি সম্ভব তা এখনও তর্ক সাপেক্ষ। জ্যাসন এম অ্যালেনের ক্যালোরাডো স্টেট ফেয়ারের চিত্রটি সেরা পুরস্কার সেরা হয়েছিল বাগানোর পরে অনেকেই নিন্দা ও সমালোচনার ঝড় তুলেছিলেন। অনেকে মনে করেন মেধা কাটানোর বিপরীতে এটা এক প্রকার চৌর্যবৃত্তি। আবার কিছু মানুষ বলেন চিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিয়ে বানানো হলেও আর্টের কনসেপ্টই তো একজন মানুষ চিন্তা করে সেই রকম কমেন্ট দিয়েছে, তাই এটি বৈধ। তবে অনেকের কপালে চিন্তার ভাঁজ প্রগাঢ় হচ্ছে। এই ভেবে এআই জেনারেটেড আর্ট অদূর ভবিষ্যতে চিত্রশিল্পীর সংখ্যা কমিয়ে দিতে পারে। এই সংখ্যা আদৌ সত্যি হবে কিনা সেটা একমাত্র সময়ই বলে দেবে। তবে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে শিল্পীদের যত দ্রুত সম্ভব এইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যালগরিদমের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এখন লেটেস্ট যে টেকনোলজি সেটা হচ্ছে ওপেন সোরা। যে আগে কি হতো, টেক্সট থেকে অডিও হতো, এখন টেক্সট থেকে ভিডিও হবে। এই ভিডিওটা দেখুন। এই ভিডিওতে কি দেখতে পেলেন? টেক্সট টু ভিডিও। আপনি যে কোনো একটা কিছু যদি আপনি টেক্সট করেন সেটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন আর্টিফিশিয়াল কতটা এগিয়ে গেছে এবং এর ভালো এবং মন্দ কোনটা কতদূর এগোবে এবং মানুষ কতটা সেটা অ্যাবজর্ভ করবে এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলোর কতটা অপব্যবহার হবে সেটা নিয়ে চিন্তিত আমি, আপনি সবাই। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এইরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এআই এর উপর একটা ভিডিও আছে, আমার প্লেলিস্টে গিয়ে চেক আউট করবেন। অনেক অনেক ধন্যবাদ।